কোভিড উত্তরকালে যখন দেখা গেল আমেরিকার মূল্যবৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে 20 থেকে 30% পর্যন্ত, ইউরোপ যখন কার্যত একটা মন্দার আবহে চলে গেল, তখন ভারতবর্ষ বাজারকে স্থিতিশীল রেখেছিল এবং তারপরে আমাদের জিডিপি আজকে 1 নম্বর জায়গায় আছে। সারা পৃথিবীর অর্থনৈতিক সংস্থাগুলো স্বীকার করছে যে একমাত্র সূর্যের কিরণ যদি কোনো জায়গায় দেখা যায় সেটা ভারতবর্ষ। দুর্ভাগ্য এটাই যে ভেন্ডেটা পলিটিক্স এমন পর্যায়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গে যে শুধুমাত্র মোদী বিরোধিতা বা কেন্দ্র বিরোধিতার কারণে এ রাজ্যের প্রান্তিক দরিদ্র মানুষ, অসংগঠিত শ্রমিক তারা বঞ্চিত হচ্ছে। এই সরকারটাকে ক্ষমতায় রেখে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো যাবে না। ভেন্ডেটা পলিটিক্স, ঘৃণার রাজনীতি, বিভাজনের রাজনীতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতি, মৌলবাদের কাছে আত্মসমর্পণের রাজনীতি আমাদের এমন জায়গায় পৌঁছে গেছে যে আমাদের চিন্তা করার কোনো নতুন জায়গা। বিজেপি পশ্চিমবঙ্গের বাংলাটা বুঝতে পারছে না। রবীন্দ্রনাথ আমাদের গীতাঞ্জলি উপহার দিয়েছিলেন, আমরা কথাঞ্জলি পেয়েছি, এবং একজন মন্ত্রী তো বললেন যে রবীন্দ্রনাথের শূন্যস্থান আমাদের মুখ্যমন্ত্রী পূরণ করে দিয়েছে। এই জায়গায় আমাদের একটু আন্ডারস্ট্যান্ডিং এর অভাব আছে। যার গর্ভ থেকে তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে তারা তো সারেন্ডার করেছিল মৌলবাদের কাছে। নমস্কার, আজকাল ডট-ইনের এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের অতিথি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবুকে স্বাগত জানাই। শ্রমিকবাবু, প্রথমেই উনি আমাদের বলে দিয়েছেন যে সত্যি ভোটের আগে একটা প্রবল ব্যস্ততা রয়েছে প্রচারের এবং সমস্ত কিছু। তো আমি প্রাথমিকভাবে শ্রমিকবাবুর কাছ থেকে জানতে চাইব যে ম্যানিফেস্টো যেটা প্রকাশিত হয়েছে বিজেপির এবং সামগ্রিক যে পরিকল্পনা রয়েছে বিজেপির, যদি বিজেপির সরকার গঠিত হয় এবং চাই নিয়ে, তো আমি প্রাথমিকভাবে যে জানতে চাইব যে বর্তমানে যে অবস্থায় রাজ্য রয়েছে এবং সেই জায়গা থেকে ঠিক কোন দিকে, কোন গতিপথে রাজ্যকে পরিচালনা করার কথা বিজেপি ভাবছে। রাজ্যের আয় বাড়াতে হবে, স্টেট এক্সচেকারকে আরও বেশি স্ফীত করতে হবে। একটা সোশ্যাল ওয়েলফেয়ার পলিটিক্সে প্রান্তিক মানুষের জন্য সহায়তা থাকে, এটা সারা পৃথিবী জুড়ে আছে। পৃথিবীতে এখনো এমন কোনো রাজনৈতিক ব্যবস্থা, মতবাদ কিংবা অর্থনৈতিক গতিপথ তৈরি হয়নি যারা শেষ কথা বলতে পারে, যেখানে সমস্ত প্রশ্নের উত্তর আছে। সমস্ত প্রশ্নের উত্তর আমাদেরও জানা নেই। সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন বা করে দিতে পারবেন বলে দেশের প্রধানমন্ত্রী কোনোদিন দাবি করেননি। কিন্তু এখনো পর্যন্ত যদি ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে দেখা যাবে সারা পৃথিবীতে যখন একটা মন্দার ছায়া এসেছে, আমি এই যুদ্ধকালীন পরিস্থিতির আগের কথা বলছি, কোভিড উত্তরকালে যখন দেখা গেল আমেরিকার মূল্যবৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে 20 থেকে 30% পর্যন্ত, ইউরোপ যখন কার্যত একটা মন্দার আবহে চলে গেল, তখন ভারতবর্ষ বাজারকে স্থিতিশীল রেখেছিল এবং তারপরে আমাদের জিডিপি আজকে 1 নম্বর জায়গায় আছে। সারা পৃথিবীর অর্থনৈতিক সংস্থাগুলো স্বীকার করছে যে একমাত্র সূর্যের কিরণ যদি কোনো জায়গায় দেখা যায় সেটা ভারতবর্ষ। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে, কোনো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে বন্ধ করা হয়নি। দুর্ভাগ্য এটাই যে ভেন্ডেটা পলিটিক্স এমন পর্যায়ে পৌঁছেছে পশ্চিমবঙ্গে যে শুধুমাত্র মোদী বিরোধিতা বা কেন্দ্র বিরোধিতার কারণে এ রাজ্যের প্রান্তিক দরিদ্র মানুষ, অসংগঠিত শ্রমিক তারা বঞ্চিত হচ্ছে। কৃষক বঞ্চিত হচ্ছে, পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে গেছেন তারা বঞ্চিত হচ্ছেন, পশ্চিমবঙ্গের মেধা প্রতারিত হচ্ছে, গোটা সমাজ একটা খোলা বাজার হয়ে গেছে। তো এই আবহে দাঁড়িয়ে আমরা আমাদের সংকল্পপত্র নিয়ে এসেছি। অবশ্যই এখানে যুবকদের পাশে দাঁড়ানোর কথা আছে, মহিলাদের দাঁড় করানোর কথা আছে। একই সঙ্গে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভারী শিল্প। এরা যে বড় কোনো বিনিয়োগ নেই, যেটা আছে বিনিয়োগ হিসেবে যেটা দেখানো হয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পিএসইউ এর রুটিন ইনভেস্টমেন্ট। এখন রিলায়েন্স বিনিয়োগ করছে, কোথায় বিনিয়োগ করছে? তারা মাটির নিচে তাদের যে কেবল সেটা লাগাচ্ছে, সেটা তো আগে থেকেই ঠিক ছিল তাদের ব্যবসায়, এটাকে কোনো বিনিয়োগ ধরা যায় না।
দেউচা পাচামিতে কি হচ্ছে সেটা কেউ জানে না পৃথিবীর। আপনারা যদি সাংবাদিকরা যান আক্রান্ত হয়ে যাবেন। দেউচা পাচামি শুধুমাত্র একটা গল্প। এর আগে আদানির পোর্ট, সেটাও মানুষ জেনে গিয়েছে প্রকৃত তথ্য কি। মুখ্যমন্ত্রীর মঞ্চে যারা দাঁড়িয়ে থাকেন, যারা বলেন এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি আগে কোনোদিন তৈরি হয়নি, তারা 10 বছরের তাদের ব্যালেন্স শিট দেখে নিন, তারা ভিন রাজ্যে বিনিয়োগ করছে। এরা যে প্রপার্টি কেনার জন্য মানুষ টাকা নিয়ে বসে আছে কিন্তু কিনছে না, ওয়েট করছে চেঞ্জের জন্য। কারণ বিশ্ববাজারে বা আজকের উদার উন্মুক্ত অর্থনীতিতে তো বাজারের ক্ষমতা কিন্তু শিরোধার্য সবাই করে নিচ্ছে। এখন সেটাই যে শেষ কথা বা এর মধ্যে দিয়ে মানুষের সমস্ত সমস্যার সমাধান করে যাবে, এটা বলাটা ঠিক নয়। কারণ অর্থনীতির ভলিউম বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই তুলনায় কর্মসংস্থান বাড়ছে না। টেকনোলজিকে অ্যাডাপ্ট করতেই হবে। এই যে বাড়ছে না, এটা একজন অ্যাকাডেমিশিয়ানের কাছে বা একজন ইকোনমিস্টের কাছে এটা একটা একাডেমিক চ্যালেঞ্জ, আর পলিটিশিয়ানসদের কাছে, অ্যাডমিনিস্ট্রেটরদের কাছে এটা একটা পলিটিক্যাল চ্যালেঞ্জ, অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ। এর মাঝখান দিয়ে একটা রাস্তা বার করার চেষ্টা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে পোটেনশিয়ালিটি আছে, সারপ্লাস পাওয়ার, uninterrupted water supply, barred land, topographical advantage, নর্থ ইস্টের গেটওয়ে, প্রথম বিশ্বে এখান থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। এখানে মেধা আছে, টাকা আছে, স্কিল্ড লেবার আছে, ম্যান পাওয়ার আছে, তারপরেও এখানে বিনিয়োগ নেই। যে মহারাষ্ট্রের সঙ্গে আমরা কোনো যুগে কম্পিট করতাম ইন্ডাস্ট্রিতে, আজকে সেই মহারাষ্ট্রে এফডিআই 31.6 আর পশ্চিমবঙ্গে 0.6। এই অবস্থাটার পরিবর্তন চাই। কারণ বিনিয়োগ তখনই কোনো রাজ্যে আসবে যদি সেখানে আইন শৃঙ্খলা ঠিক থাকে। তো যেখানে টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যানার্কি, পুরোটাই এক্সটর্শন, প্রতি পয়েন্টে পয়েন্টে টাকা দিতে হয়, সেখানে কোন বিনিয়োগকারী আসবে? 1। 2 হচ্ছে এই সরকারের কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি নেই। 82% of our cultivated land owned by the small farmers. Lands are fragmented. সেখানে যদি জমি নীতি না থাকে, সেখানে কোনোভাবেই শিল্পপতিদের আসা, বিনিয়োগকারীদের আসা সম্ভব নয়। 3, জুডিশিয়ারি, লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। তো এই পরিবেশ থেকে মুক্তির রাস্তা একটাই, যে তৃণমূলের বিসর্জন। এই সরকারটাকে ক্ষমতায় রেখে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো যাবে না। কারণ যদি ভারী শিল্প না আসে, অ্যানসিলারিজ যদি না তৈরি হয়, স্টার্ট আপ যদি না এখানে মানুষ করতে চায়, এখান থেকে বিভিন্ন ইনভেস্টররা যদি এখানে না আসে, মেক ইন ইন্ডিয়ার জন্য যদি কেউ মনে করে পশ্চিমবঙ্গের জমিটা সেফ নয়, শিল্প বান্ধব নয়, তাহলে এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না। রাজ্য সরকার আলু চাষিদের পাশে দাঁড়াতে পারেনি। কৃষকের আত্মহত্যা বেড়েছে, আলু চাষিদের আত্মহত্যা বেড়েছে। অসংগঠিত শ্রমিকের জন্য সামান্য এ দিয়ে বিরাট সমস্যার সমাধান হবে বলে প্রধানমন্ত্রীও দাবি করেননি, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর জন্য পিএম বিশ্বকর্মা, সেটাকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের জন্য, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তরাও পিএম সূর্যঘর, মুফত বিজলি যোজনা, অর্থাৎ বাড়িতে ফ্যান চালান, আলো জ্বালান, বড় প্যানেল লাগালে এয়ার কন্ডিশন মেশিন চালান, টিভি দেখুন বিনা পয়সায়। এক্সেস পাওয়ার যেটা জেনারেটেড হবে সেটা গিল্ড কিনবে। পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যগুলোয় দেখুন, এমনকি অবিজেপি শাসিত ঝাড়খণ্ডে গিয়ে যান, সেখানেও গিয়ে দেখা যাচ্ছে সেখানে এই প্রজেক্টগুলো বাস্তবায়িত হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না। কারণ ভেন্ডেটা পলিটিক্স, ঘৃণার রাজনীতি, বিভাজনের রাজনীতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতি, মৌলবাদের কাছে আত্মসমর্পণের রাজনীতি আমাদের এমন জায়গায় পৌঁছে গেছে যে আমাদের চিন্তা করার কোনো নতুন জায়গা নেই। তরুণ যে প্রজন্ম, যারা পশ্চিমবঙ্গ ছাড়েনি, পশ্চিমবঙ্গের মধ্যে আছে একটা ক্লাস, সেটা হচ্ছে দে আর রানিং আফটার ইজি মানি। একটা অসুস্থ সমাজ
একটা সমাজ যেটা খোলা বাজার হয়ে গেছে, আপসার্জ অফ লুম্পেন প্রোলেতারিয়েট, একটা লুম্পেন ক্যাপিটাল জেনারেট করে গেছে। রবীন্দ্রনাথের জায়গা ডিজে নিয়ে নিয়েছে। বাম জমানায় বিভিন্ন জায়গায় সুকান্ত সদন, রবীন্দ্র সদন অন্তত প্রত্যেকটা জেলায় জেলায় তৈরি হয়েছিল। তারা মানুন আর নাই মানুন, মতাদর্শগতভাবে বিরোধ থাকলেও রবীন্দ্রনাথ তাদের লোক বলেই মনে করতেন, আমি তোমাদেরই লোক। কিন্তু গান যেগুলো চলতো সেগুলো সব উপনিষদিক কনসেপ্ট। রবীন্দ্রনাথ তো উপনিষদের কবি, তো সেখানে রবীন্দ্রনাথ কেন? হ্যাঁ, সেখানে অন্য কারোরই কোনো জায়গা নেই। সেগুলো এখন বিয়ে বাড়ি ভাড়া, ডিজে চলছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র। এই চিত্রের মধ্যে এসে আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, যে সমাজটা একটা ভয়ের মধ্যে আছে, একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে সকলকে। এই যে আমরা প্রচার করছি, গ্রামের বিভিন্ন জায়গায় যাচ্ছি, তারা একটা জিনিস করছে, ভোটটা দিতে পারবো তো? কিসের ভয় এটা? এখন অবশ্য সেটা কেটে গেছে। এখন বলছেন কাউন্টিং স্টেশনে কিন্তু আপনাদের লোক ঠিকঠাক রাখবে। আমি ওই প্রশ্নটাতেই আপনি খুব পরিষ্কার করে অর্থনীতির প্রশ্নটা খুব স্পষ্ট করে বললেন। এর সঙ্গে সম্পৃক্ত একটা জিনিস থাকে, সেটা সংস্কৃতি। সংস্কৃতির প্রশ্নে বেশ কিছু কথা সংকল্পপত্রে আছে, এবং আমি স্পেসিফিক্যালি একটা দুটো জিনিস জানতে চাইবো। কিন্তু কোথাও গিয়ে কি এই যে সাংস্কৃতিক দূরত্ব একটা তৈরি করার ন্যারেটিভ বাজারে আছে, যেখানে বাঙালির সঙ্গে বিজেপির দূরত্ব, এইরকম একটা ন্যারেটিভ তৈরি করা, এটা আমি অস্বীকার করছি না। হ্যাঁ, বিজেপি পশ্চিমবঙ্গের বাংলাটা বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? কারণ আপনি একটু আর্কাইভসে সার্চ দেখুন, যদি আপনার অফিসে থাকে, বা আপনি গুগলেও গেলে দেখতে পাবেন, আশা করি। ওসব আমি আবার ওগুলো অত বুঝি টুঝি না, আমি প্রাচীনপন্থী, মানে এদিকে অশিক্ষিত। তো সেখানে হঠাৎ একটা প্রেস কনফারেন্স হলো। মুখ্যমন্ত্রী বললেন যে আমাদের কিছু আমলা ভাষা তত্ত্ববিদ, তারা বিরাট গবেষণা করেছেন, করে তারা আবিষ্কার করেছেন যে বাংলা ভাষা 2500 বছরের পুরনো। তা উনি যখন প্রেস কনফারেন্সটা করছেন, তলায় আলাপন বন্দ্যোপাধ্যায় হাঁটাহাঁটি করছেন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যে তার অন্তত প্রজ্ঞা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। উনি জিজ্ঞেস করলেন, আলাপন কত দূর হলো? আলাপন বললেন, আবার মুখ্যমন্ত্রী বললেন, 4টের মোটা মোটা বই বের করেছি আমরা, 2500 বছরের পুরনো বাংলা। আলাপন বন্দ্যোপাধ্যায় বললেন, ম্যাডাম হয়ে গেছে, মুখবন্ধটা লেখা বাকি। এখন 2500 বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে, এটা তো আমরা পড়িনি। তা সেই জন্য আমরা আমাদের পার্টি অফিস থেকে দুজনকে লাগিয়ে রেখেছি। তারা প্রতিদিন ওই বিভিন্ন স্টলে ঘুরছেন, পর্ষদের অফিসে যাচ্ছে, যে ওই বইটা আমাদের দরকার। ওই বইটা যতক্ষণ আমরা না পড়ে ফেলতে পারছি 2500 বছরের পুরনো বাংলা, ততদিন পর্যন্ত আমরা মনে হয় বাঙালি হয়ে উঠতে পারবো না। তবে আরও কিছু বই পড়ার প্রয়োজন আছে। যেমন রবীন্দ্রনাথ আমাদের গীতবিতান দিয়েছিলেন, আমরা তার জায়গায় কবিতা বিতান পেয়েছি। রবীন্দ্রনাথ আমাদের গীতাঞ্জলি উপহার দিয়েছিলেন, আমরা কথাঞ্জলি পেয়েছি। এবং একজন মন্ত্রী তো বললেন যে রবীন্দ্রনাথের শূন্যস্থান আমাদের মুখ্যমন্ত্রী পূরণ করে দিয়েছে। তো এই জায়গায় আমাদের একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আছে, আমরা বুঝে উঠতে পারছি। কিন্তু ছবির তো একটা নির্দিষ্ট গ্রামার আছে, ছবির কিছু ভাষা আছে যেটা আমরা সাধারণ মানুষ বুঝি না, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। আমরা ছবি কীরকম দেখি, যে একটা মানুষকে প্রতিকৃতিটা সেরকম দেখতে হলে সাধারণ মানুষ হিসেবে আমরা বলি ছবিটা সুন্দর, কিন্তু ছবি তো সেরকম হয় না। ছবির মধ্যে দিয়ে তার ব্যক্তিত্ব, মানুষটা কীরকম, সেটা ফুটিয়ে তোলাই একটা শিল্পীর কাজ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী যে ছবিগুলো আঁকতেন, ক্ষমতায় আসার পরপরই প্রচুর ছবি বিক্রি হতো। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, আমি ছবি বিক্রি করে পার্টি চালাই। গত 7 বছরে মুখ্যমন্ত্রীর কোনো ছবি বিক্রি হয়েছে বলে আমাদের জানা নেই। ফলে এই সমস্ত বিষয়গুলো থেকে বাংলা থেকে আমরা পিছিয়ে পড়ছি। এখন যে মাটিতে দাঁড়িয়ে তারা এই কথা বলছেন, এই মাটি তো শ্যামাপ্রসাদের মাটি। আর যার গর্ভ থেকে তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে, তারা তো সারেন্ডার করেছিল মৌলবাদের কাছে। বন্দে মাতরম যেদিন খণ্ডিত হয় 26 এবং 27 ডিসেম্বর 1937 সালের কংগ্রেস অধিবেশনে, সেই ইতিহাসটাই তো এই 150 বছরে অত্যন্ত প্রাসঙ্গিক। জিন্না কোনোদিন মুসলিম লীগের
সদস্যতা তো প্রথমে নেননি। জিন্নার পান, জিন্নার খাদ্যাভ্যাস কোনোদিনই ইসলামের কি বলবো নির্দেশ অনুযায়ী হয়নি। হঠাৎ জিন্না ভারতবর্ষে এসে বললেন ये বন্দে মাতরম है क्या। 1937 সালের 19শে ডিসেম্বর জিন্না ঘোষণা করে দিলেন যে মঞ্চে বন্দে মাতরম গাওয়া হবে সেই মঞ্চে বা সেখানে সেই আন্দোলনে মুসলিম লীগ থাকবে না। তার আগে থেকেই কংগ্রেস সিদ্ধান্ত নিচ্ছিল বন্দে মাতরমকে খণ্ডিত করার। বঙ্কিমচন্দ্র মারা যাবার মাসখানেক আগে বা কয়েকদিন আগে ওনার ছোট মেয়েকে বলেছিলেন, দেখবি একদিন আসছে যেদিন এই বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ে রক্ত নাচন লাগাবে। এটা বঙ্কিমচন্দ্রের শব্দচন, রক্ত নাচন। এইবারে 19 তারিখ জিন্না বললেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 20 তারিখে রমানন্দ চট্টোপাধ্যায়কে একটা চিঠি লিখছেন কার্শিয়াং থেকে, ফাদার অফ মডার্ন জার্নালিজম, এডিটর, যে আমি একমাত্র বাঙালি কর্মসমিতিতে, বন্দে মাতরমের ভাগ্যে কি আছে আমার জানা নেই। আমি 24 তারিখ কলকাতায় পৌঁছচ্ছি, আমার বাড়ি উডবার্ন পার্কে। পণ্ডিতজি এবং নেহেরুজিও ওখানে থাকবেন, নেহেরুজি এবং গান্ধীজি। আপনি একটু দয়া করে কবিগুরুকে বোঝান গান্ধীজির সঙ্গে কথা বলতে। বন্দে মাতরমের ভাগ্য নিয়ে তিনি কতটা চিন্তিত ছিলেন। এবার সিদ্ধান্ত হওয়ার কথা 26 আর 27 তারিখ। 25 তারিখ নেহরুজি চিঠি লিখলেন জিন্নাকে যে আমরা এমন কোনো গান সঙ্গীতকে নিতে পারি না যার মধ্যে কোনো আদর্শবাদ আছে, একটা আইডিওলজিকে সে প্রিচ করছে, আমরা এমনটা করতে পারি না। অর্থাৎ সিদ্ধান্ত হবে 26-27, আর তার আগে নেহরুজি চিঠি লিখে কাছে জিন্নার কাছে আত্মসমর্পণ করছে। আর ঠিক একই সময় কলকাতায় হিন্দু মহাসভার ধর্ণা চলছে, একটাই প্ল্যাকার্ড, ডু নট কম্প্রোমাইজ বন্দে মাতরম at the altar of communal bigotry. They took out processions from the different areas, Lucknow, Benares, Indore, মহারাষ্ট্র, সব জায়গায় প্রতিবাদ হলো। বন্দে মাতরম খণ্ডিত হয়ে গেল। বন্দে মাতরম যদি খণ্ডিত না হতো, সুভাষ বোসকে যদি দেশ থেকে মানে কংগ্রেস থেকে না তাড়ানো হতো, হয়তো তিনিও আব্রাহাম লিঙ্কনের মতো বলতে পারতেন, এবং পারতেন যে I do not believe in two nations, I believe in one nation. India cannot be and will not be divided. দেখুন, আমেরিকার গৃহযুদ্ধ 4 বছর চলেছে, 4 লক্ষ মানুষ মারা গেছে, আর আমাদের দেশভাগের বলি 20 লক্ষ মানুষ। এখনো সেটার হ্যাংওভার থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি, আজও চলছে। তো এই দলের গর্ভ থেকে তৃণমূল কংগ্রেস জন্ম নিয়েছে। আর বন্দে মাতরম পরবর্তীকালে কিভাবে এসেছিল, আজকে যারা বাংলা বাঙালির কথা বলছেন, যখন দিল্লির মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা এসে প্রত্যেক স্কুলে সরকারি স্কুলে এটাকে ম্যান্ডেটরি করলেন বন্দে মাতরমকে, কংগ্রেসের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল দি ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিভাইসিভ পলিটিক্স। শিশু মনকে বিষাক্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা ছিল কংগ্রেসের মতামত, প্রকাশ্যে কংগ্রেসের অফিসিয়াল স্টেটমেন্ট। সৌগত রায় বলেছিলেন বন্দে মাতরম একটা বা আনন্দমঠ একটা সাম্প্রদায়িক উপন্যাস। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমার ভাবলে আশ্চর্য হয় কি করে বঙ্কিমের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক আনন্দমঠ রচনা করেছিলেন। এরও আগে যদি ফিরে যান, মুজফর আহমেদ, দি ফাউন্ডার মেম্বার অফ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তিনি তার অটোবায়োগ্রাফিতে লিখছেন, বঙ্কিমস নভেল বন্দে মাতরম ফ্রম বিগিনিং টু এন্ড ইজ ফুল অফ হেট্রেড। ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল টু এ মুসলিম বয় who is monotheist by upbringing like me. তো এখন যদি তারা বাংলার কথা বলে কি হবে? রবীন্দ্রনাথ যখন গান্ধীজির কাছে অনুরোধ করেছিলেন যে আপনি একটু অপেক্ষা করুন দিল্লিতে, আমি জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদ করবার জন্য আমি আপনি একসঙ্গে দিল্লি থেকে পাঞ্জাবে যাব, গান্ধীজি অনুরোধ রাখেননি। চিত্তরঞ্জন দাসকে ডেকে যখন বলেছিলেন এর বিরাট একটা প্রতিবাদ সভা করা দরকার, চিত্তরঞ্জন দাস বলেছিলেন আপনি কি সভাপতিত্ব করবেন? কারণ তখন সভাপতিত্ব করা মঞ্চে একটা বড় ব্যাপার ছিল। বললেন হ্যাঁ। আপনি বক্তব্য রাখবেন? বললেন হ্যাঁ। বলে তুমি মিটিংটা ডাকার ব্যবস্থা করো। বলে গুরুদেব আপনি বক্তব্য রাখবেন, আপনি যখন
সভাপতিত্ব করবেন, মিটিংটাও আপনি ডাকুন। রবীন্দ্রনাথ কিন্তু হাতিয়ার হিসেবে তার নাইট উপাধিকে বেছে নিয়েছিলেন। কংগ্রেস আজকে আমাদের সঙ্গে প্রতারণা করেছে। এই দেশভাগের বলি তো বাঙালিরা, কাদের জন্য? দ্য ওল্ড মেন ওয়ার ইন হারি। যদি সেদিন তারা রুখে দাঁড়াতেন, একটা সিভিল ওয়ার ফেস করতে হতো, কত লক্ষ মানুষ মারা যেত। জিন্নার সে শক্তি ছিল না, মুসলিম লীগের যে শক্তি ছিল না, যে যদি হিন্দুরা তরোয়াল ধরত তাহলে সেদিন লড়াই করতো। গান্ধীজি তার আক্ষেপের কথা 1940 সালে 1944 সালে তার হরিজন পত্রিকায় বারবার লিখেছেন যে যদি সেলফ ডিটারমিনেশনের দাবি নিয়ে এই বিশাল সংখ্যক মুসলমান যদি আরেকটি পৃথক রাজ্যের দাবি করে তাহলে সেটা হবে যদি রেস্ট অফ দ্য পোর্শন আমাদের পপুলেশনে তারা যদি রুখে না দাঁড়ায়। এটা গান্ধীজি বলেছেন। গান্ধীজি কার্যত অসহায়তা প্রকাশ করেছেন। আমি এসআইআর এর প্রসঙ্গে এখান থেকে একটু জানতে চাইবো যে এসআইআর কি শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের যে ইনক্লুশনের নীতি, সেই ইনক্লুশনের নীতি থেকে কিছুটা বেরিয়ে যাচ্ছে নাকি? এটা এসআইআর নিয়ে আমরা দীর্ঘ আলোচনা চাই না, কারণ আমার নিজের অবস্থান হচ্ছে, আমার অবস্থান মানে আমি যখন কথা বলছি আমার পার্টির কথা বলছি, যে পুরনো ভোটার লিস্টে ভোট করিয়ে নিন, ইডি সিবিআইকে বাড়ি পাঠিয়ে দিন, তারপরেও ভোট হলে এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হারবে। কারণ যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটা বিজেপি তৃণমূলের নির্বাচন নয়, এটা জনতা ভার্সেস মমতা, নো ভোট টু মমতা। এটা মানুষ সেট করে নিয়েছে। কালের নিয়মে তৃণমূল চলে যাচ্ছে, কারণ তাদের বৃত্তটা সম্পূর্ণ হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজবিজ্ঞানের নিয়ম মেনে তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। আর এসআইআর তো হবেই, এটা একটা প্রক্রিয়া। ভারতীয়রা ভারতবর্ষের ভোটার লিস্টে থাকবেন। আর আমরা তো যা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেহ মনে বিরাজ করেন। আগে একটা কথা ছিল না যে মহাজন গতস পন্থা, মানে এখনো আছে কথাটা, মহাজনরা যে পথে যায় সে পথেই যেতে হয়। তা আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে উনি একগুচ্ছ কাগজ স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে বললেন ভোটার লিস্টের মধ্যে বাংলাদেশিদের নাম আছে, সিপিএম এই ব্যবস্থা করে রেখেছে বলে চোখের জল ফেলে বেরিয়ে এলেন। তো উনি ফেলে বেরিয়ে এসেছিলেন। আমাদের কাজটা হচ্ছে কি কংগ্রেসের যে অতৃপ্ত যে বাসনাগুলো থাকে, স্বপ্নগুলো থাকে, সেগুলো বাস্তবায়িত করা। সব তো খারাপ নয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় ওটা করে ফেলেছিলেন, আমরা সেই পথে হেঁটেছি। দেখুন কংগ্রেস স্বপ্ন দেখেছিল, কংগ্রেসের নেতা প্রণব মুখার্জিরা দেখেছিলেন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ওরা করতে পারেনি, আমরা জিএসটি করে দিয়েছি। দেশভাগের পরে মহাত্মা গান্ধী, সর্দার প্যাটেল, জওহরলাল নেহরু উদ্বাস্তুদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন, নাগরিকত্বের কথা বলেছিলেন। কংগ্রেস পারেনি, স্বপ্ন দেখেছিল হয়তো, আমরা করে দিয়েছি সিএ। এই যে মহিলাদের জন্য এত চোখের জলে বুক ফাঁসিয়ে দিচ্ছেন, আমরাও ছোটবেলা থেকে শুনেছি, আপনিও আপনার ছাত্র জীবন থেকে শুনছেন যে কিছু কিছু এমন বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা হয় কিন্তু কোনো বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। তার মধ্যে একটা হচ্ছে মহিলা রিজার্ভেশন। তা নিয়ে কি দেখতে পেলেন? একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি মহিলা বিল পাস করতে দিলেন না। এটা তো পশ্চিমবঙ্গের মহিলারা বঞ্চিত হতো। এ তো কারোর কোনো অধিকার খর্ব না করে মহিলাদের জন্য আসন বৃদ্ধি হয়ে যেত। এটাও আমরা করেছি এবং এটা আমরা করব। আমাদের কোনো হিডেন এজেন্ডা নেই। আমরা বলেছিলাম যে সাম্য বিরোধী, নারী সম্ভ্রম বিরোধী, অধিকার বিরোধী 3 তালাক প্রথা বাতিল চাই। অনেকে বলেছেন, কংগ্রেসের পুরনো প্রাচীন নেতাদের আপনি পড়বেন, পার্লামেন্টের ভাষণ টাষণ দেখবেন, এবং কংগ্রেসও বলেছে, করতে পারেনি, আমরা করে দিয়েছি। এই 370 ধারা বাতিল। কিছু কংগ্রেসের আড়ালে আপনালে স্বীকার করতেন যেটা ভুল ছিল, নেহেরুর আত্মসমর্পণ ছিল অন্যায় আবদারের কাছে। বি.আর. আম্বেদকরও, বি.আর. আম্বেদকর 370 ধারা করেননি, তিনি অসুস্থ ছিলেন, তার অনুপস্থিতিতে ড্রাফট করা হয়েছে তার সেক্রেটারিকে দিয়ে। তো কংগ্রেসের কিছু নেতা চেয়েছিলেন, সাহস করে বলতে পারেননি, আমরা করে দিয়েছি। কমন সিভিল কোড বিল যেটা নিয়ে আলোচনা চলছে সেটা আমরা করে দেবো। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক, যার খুশি মতো প্রোডাকশন করছে। দেখুন পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 11 জন ধৃতরাষ্ট্র, 2 মাস অন্তর অন্তর প্রোডাকশন, 11 জন ধৃতরাষ্ট্র, 100 সন্তানের পিতা, তাই না? বাবা ছেলের বয়সের পার্থক্য 10, 9 বছর বয়স থেকেই, মানে চমৎকার ব্যাপার। তো এই সমস্ত মানুষকে খুঁজে বার করতে হবে। দাদু নাতি দুজনেই ভোটার, দাদুর বয়স 42, নাতির বয়স 22, ভাই বোনের বিয়ে, স্বামী স্ত্রী, বাবা এক, যদি চলতে পারে নাকি? এটা ধর্মশালা, কোঠা? ঠিক। পৃথিবীর কোনো দেশে এভাবে ঢুকে পড়া যায়? জ্যোতি বসু একসময় বলেছিলেন যে দুর্বল অর্থনীতির থেকে সবল অর্থনীতির দিক কিন্তু মানুষ চায়। ইটস অ্যান ইন্টারন্যাশনাল ফেনোমেনন।
তো ইন্টারন্যাশনাল ফেনোমেনার যেখানে যেখানে হয়েছে তাদের সর্বনাশ হয়েছে। তা আমরা আমাদের মুসলমানদের ভাইদের রুটি রুটিতে হাত দিতে দেবো কেন? আজকে যে অবিজেপি শাসিত রাজ্য কেরালা তামিলনাড়ুতে এত মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টিটি চেক হলো, তাদের এখানে সরিয়ে দিল, পুশ করে বাংলার পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিল। তাদের চিহ্নিত করেছে কারা? চিহ্নিত করেছে ভারতীয় মুসলমানেরা। এই অবস্থাটা এসেছে। বামেদের প্রসঙ্গ নিয়ে আমার একটা ছোট্ট বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে বামেরা দাবি করছেন যে এবারের বিধানসভা নির্বাচনে বামেদের বেশ কিছুটা ভোট বাড়তে পারে, এবং গতবারে একটা অংশ বামেদের ভোট, তৃণমূল বিরোধী ভোট, সেটা বিজেপিতে গিয়েছিল, সেই ভোটটা বামেদের কাছে ফিরে আসতে পারে। এই বিষয়ে আপনার কি মনে হয়? বাম বলে কিছু আছে নাকি? বাম আবার কি? ও মতাদর্শ নেই। মুজফ্ফর আহমেদের পার্টি, শৈলেন দাশগুপ্তর পার্টি, প্রমোদ দাশগুপ্তর পার্টি, জ্যোতি বসুর পার্টি, বুদ্ধদেব ভট্টাচার্যের পার্টি কমিউনিস্ট পার্টি ও মৌলবাদী হয়ে গেছে। রাতে যে পার্টির সম্পাদক গিয়ে হুমায়ুনের সঙ্গে মিটিং করছে, সে পার্টির আছে কি? আমরা ওদের বলছি, ভাই মতাদর্শ বুকে রাখুন, পতাকা বাড়ির উঁচুতে রাখুন। আর যদি রাজনৈতিক অস্পৃশ্যতায় যারা বিশ্বাস করেন, বাঁ হাত দিয়ে বোতাম কেটে দিন। আগে তৃণমূলকে সরান, তারপরে আপনারা আপনাদের জায়গা। আপনি কি সরাসরি এটা বলছেন যে বাম ভোটারদের বেছে নিতে তৃণমূলের বিরুদ্ধে শক্তি হিসেবে বিজেপি? হ্যাঁ, প্রথম দিন থেকে আমি বলছি। শুধু বামেদের বলছি না, আমি তৃণমূল কংগ্রেসের যারা ক্ষমতার অমৃতরস পান করেনি, যারা চাকরি বিক্রি করেনি, যারা সিন্ডিকেটের সদস্য নয়, যারা তৃণমূলের হয়ে কারোর থেকে জোর করে টাকা তোলেনি, যারা তৃণমূলের কাছ থেকে টাকা দিয়ে টিকিট নেয়নি, যারা বঞ্চিত, যারা দুঃসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক রেখেছিলেন, ঘাম রক্ত দিয়ে দেওয়াল লিখেছিলেন, তাদের কাছেও ভোট চাইছে। ভোট তো সকলের কাছেই চাওয়া যায়। যেমন কেউ কেউ আমাকে মজা করে বললেন, শতাব্দীর সবচেয়ে বড় যোগ হচ্ছে পশ্চিমবঙ্গে 294টা আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছে। ইটস দ্য জোক অফ দ্য সেঞ্চুরি বলে একজন বললেন। আমি সে যাই হোক, সে যেরকম হয় বলুন, কিন্তু আমি তো আমার ভাই বা বন্ধু শুভঙ্কর সরকার, যিনি সভাপতি আছেন, তাকেও বলবো যে এই ভোটটা তৃণমূলকে সরিয়ে দেবার ভোট। তারপরে অটো পাইলটে তো বিরোধী এর যে স্পেসটা, সেটা কোনো না কোনো দল আসবেই, তখন দেখা যাবে। আমার একটা প্রশ্ন আছে। সম্প্রতি থিয়েটার ফ্রেটার্নিটির লোকেরা থিয়েটারের বিভিন্ন দল একটা মিছিল করেছিল কেন্দ্রীয় সরকারের গ্রান্ট বন্ধ হয়ে যাওয়া নিয়ে, এবং সেই মিছিলটায় বিভিন্ন জেলার থিয়েটার দলের নেতৃত্ব সামনাসামনি থেকেছে। তো এইটার মধ্যে দেখুন, গ্রান্ট বন্ধ হওয়াটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, সেটার আমি প্রকাশ্যে বিরোধিতা করেছি। থিয়েটার কর্মীদের পশ্চিমবঙ্গে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের যৌক্তিকতা আছে। আপনি সমস্ত কিছু অস্বীকার করতে পারেন না, আর বিজেপির কাজও এটা নয় এড়িয়ে যাওয়া। বিজেপির কাজ হচ্ছে অ্যাড্রেস করা। আমরা সেটা অ্যাড্রেস করেছি। প্রত্যেক নাটকের দলকে বছরে 50,000 টাকা ওরা পায়, আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দেব। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিয়ে গেছেন, তিনি নিজে একজন একসময় থিয়েটার কর্মী ছিলেন, থিয়েটার প্রেমী। তিনি রেগুলার পৃথ্বী থিয়েটারে আসবার জন্য ট্রেনে চেপে তিনি আহমেদাবাদ থেকে মুম্বাই আসতেন। তো আমার সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয়েছে এই নিয়ে, কারণ আমি যারা থিয়েটার করেন তারাও আমার ঘনিষ্ঠ, তাদেরও কি দাবি দেওয়া আছে আমি শুনেছিলাম। কারণ আমাদের এখানে যে স্টেজের যে প্রতিভা আছে, তারা তাদের মর্যাদা পায়নি, রেকগনিশন পায়নি। এবং এর জন্য যদি ক্ষুব্ধ বলতে পারেন, আমিও ক্ষুব্ধ। ওই মিছিলের আমাকেও একজন সঙ্গী হতে পারেন। সেটা নিয়ে কথাবার্তা বলে, যেটা অমিত শাহ বলেছেন এবং আমাদের ম্যানিফেস্টোতেও আপনি দেখতে পাবেন, সেটা আমরা করেছি। যেটা যে পুনেতে যেরকম ফিল্ম ইনস্টিটিউট আছে, সেরকম পশ্চিমবঙ্গে একটা থিয়েটার ইনস্টিটিউট তৈরি হবে। এটা অমিত শাহর ব্রেন চাইল্ড। উনি নিজে থিয়েটার কর্মী ছিলেন, থিয়েটার প্রেমী। তার বক্তব্য, ওনার যেটা বক্তব্য, এই কোর্ট ইনফরমেটিভ, যে 3টি স্টেজ শক্তিশালী ভারতবর্ষে, মহারাষ্ট্র, গুজরাট আর বাংলা। সেই জন্য বাংলা যারা পথ দেখিয়েছিল, তাদের আরো শক্তিশালী করা প্রয়োজন। কারণ এখানে থিয়েটার কর্মীরা বা থিয়েটারের, তিনি মান নিয়ে কিছু বলেননি, তাদের শক্তি কমছে। এটাকে আটকানো দরকার, কারণ এখানে প্রতিভা আছে। তো সেই জন্য বাংলায় সেই সেন্টার হবে, এটা আমাদের কমিটমেন্ট, এবং সেটা হবেই। শেষ প্রশ্ন আমার, এবারের ভোটের
অঙ্ক আমি জানতে চাইছি না, যদি আপনি বলতে চান অবশ্যই বলতে পারেন, কিন্তু অঙ্কের বিচারে, আসনের বিচারে কি হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবারে? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে ফেলেছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমরা নিমিত্ত মাত্র। 2019-এ মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে, তৃণমূল ভার্সেস বিজেপি। সরি, 2021 সালে আমরা সরকার তৈরি করবো বলে মানুষকে আবেদন জানিয়েছিলাম, মানুষ আমাদের বিরোধী দলের আসনে বসিয়ে দিয়েছে এবং একই সঙ্গে কংগ্রেস এবং সিপিআইএমকে বিধানসভায় শূন্য করে দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই। গণদেবতা তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, মুখ্যমন্ত্রী দেবতাদের দরজায় দরজায় ঘুরছেন। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, এখানেও শেষ কথা বলবে মানুষ। তৃণমূল একটা জীবন্ত জীবাশ্ম, কালের নিয়মে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজবিজ্ঞানের নিয়ম মেনে তৃণমূলের বিসর্জন হতে চলেছে। একটা রাজনৈতিক দলের জন্মলগ্নে তার মূল দর্শন কি ছিল? সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। তো 2011 সালে যখন দল ক্ষমতা এলো, তখনই তার আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ডাইলুটেড হয়ে গেছে। 5 বছর তারা চালিয়েছিল একটা 34 বছরের মৃত সময়ের কাটাছেঁড়া করে। তারপরে তাদের যে রাজনীতি ছিল অন্ধ কেন্দ্রীয় বিরোধিতা। এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে কেন্দ্র রাজ্য সম্পর্ক সমন্বয় চাই, না হলে সেই রাজ্য বঞ্চিত হয়, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে। ক্ষমতায় এসেছিলেন, ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। আজকে সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি এই পশ্চিমবঙ্গের মাটিতে উঠেছে। মানুষ এই অভিশাপ থেকে মুক্তি চায়। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপি সরকার তৈরি হতে চলেছে এবং এই প্রথমবারের জন্য, যেটা আমাদের যে স্বপ্ন অপূর্ণ ছিল, যে স্বপ্ন অপূর্ণ রেখে অটল বিহারী বাজপেয়ী চলে গেছেন, দীনদয়াল উপাধ্যায় চলে গেছেন, আদবানিজির স্মৃতিশক্তি প্রায় হারাতে বসেছেন, সেই শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হচ্ছে এবং এটা হবেই। এটা কালের দেওয়াল লিখন, বুঝতে পারবে না। ধন্যবাদ শ্রমিকবাবুকে আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে কথা বলার জন্য। নমস্কার।